পরের দিনই সুগা জরুরি মিটিং থাকায় কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে পড়লো। মিটিং শেষ করে বাড়ি ফেরার পথে কারো মুখে তার নাম ভেসে আসলো, মিনিউঙ্গি। সুগা পিছন ফিরে দেখলো জেয়ন জ্যাকসন দাঁড়িয়ে আছে। মুচকি এসে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? জেয়ন জ্যাকসন উত্তর করলো না, গম্ভীর কণ্ঠে বলল, শোনো, তোমার বোনকে আমার ছেলের থেকে দূরে রাখবে। আমি চাই না কোনো মেয়ে তার জীবনে আসুক। আপনি ডাক্তার দেখান আঙ্কেল। সুগার জবাবে জ্যাকসন রেগে বললেন, ভালোভাবে কথা না শুনলে আমাকে অন্য পথ দেখতে হবে। সুগা গম্ভীর কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, শুনুন জিয়ন জ্যাকসন, আমার বোনের গায়ে ফুলের টোকা পড়লেও আপনাকে কি করব তা আমি নিজেও জানি না। মিনুঙ্গি যেমন ভালো তেমনি প্রয়োজনই খারাপ হতো সময় লাগবে না। জানেন তো রাজনীতিবিদদের দুটো রূপ। তোমাকে আমি দেখে নেব। আমার একটি ছবি তুলে নেবেন নাকি? জ্যাকসন কথায় না পেরে চলে গেলেন। সুগা বাড়ি আসতেই দেখলো সবাই কাজে ব্যস্ত। রুমে জিমিন নেই। ফ্রেশ হয়ে এসে বিছানায় টান হয়ে শুয়ে পড়তেই দেখলো জাঙ্কুক মেসেজ পাঠিয়েছে, তোর বোনকে আমি বিয়ে করতে চাচ্ছি, তোর কি মতামত? কোনো মতামত নেই। জাঙ্কুক একটু ইমোশনাল হয়ে লিখলো, তোর বোনটাকে আমায় দিবি দোস্ত, তাকে আমি কখনো কষ্ট দিব না, ভালো রাখবো, ভালোবাসবো, দূরে চলে যাব তাকে নিয়ে, কোনো কালো ছায়া পড়তে দেব না। সুগা নিজেও লিখলো, কোনো বেকারের হাতে আমার বোন দিব না। হাতে না দিস, কোলে দিস, থাপ্পড় চিনিস, বাজে কথা বন্ধ কর। আমি কি করে বুঝবো তোর কাছে আমার বোন ভালো থাকবে? কিছু করে দেখা। জাঙ্কুক কিছু একটা ভাবলো, তাকে এখন সাহায্য করতে পারে একমাত্র জিমি। একসাথে দুটো কাজ করতে হবে। আমার বোনটার সাথে আমার পরিচয় করিয়ে দিবি না? তার মুখে সত্যিকারের ভাই ডাক শোনা যে আমার স্বপ্ন। কেউ জানতে পারবে না। তুই জিমিকে নিষেধ করে দিবি কাউকে বলতে। শুধু আমরা তিনজনেই জানবো, প্লিজ। ভেবে দেখবো। জাঙ্কুক ফোন রেখে মুচকি এসে বলল, আহ আহ কি আনন্দ আকাশে বাতাসে, এবার বোনার বউ দুটোই আমার হবে। শালা তারপর 70 বার দেখিস আমাকে ঝাড়ি মারা। জিমিন দাঁড়িয়ে দাঁড়িয়ে সুগার কর্মকাণ্ড দেখছিল। কত বড় সাহস! বউ সামনে দাঁড়িয়ে আছে, সেদিকে পাত্তা না দিয়ে অন্য কারোর সাথে মেসেজ করছে। একে তো সকালে কিছু বলে যায়নি, দুই বাড়ি এসে একবার ডাকলো না। ধরা বিজয়, রাতে একবার কাছে আসিস, একবার টুনটুনি কাইটা হাতে ধরে দেবো। রাতের বেলা জাঙ্কুক ছাদে উঠে পায়চারি করছে আর ভাবছে কি করলে তেকে তার হাতে তুলে দেবে। কিন্তু না, এত ভেবেও শেষমেশ কোনো উপায় মাথায় আসলো না। টেনশনে মাথা ফেটে যাচ্ছে। পকেট হাতড়ে ফোন বের করে তেকে ফোন দিল। তে ফোনের আওয়াজে ঘুম শেষ। বালিশের নিচ থেকে ফোন বের করে দেখলো জাঙ্কুক কল করেছে। চুপি চুপি ফোন নিয়ে ব্যালকনিতে চলে গেল। বিয়ে করব, তে ভেবাচাকা খেয়ে গেল। সাধারণত কল ধরার পর মানুষ সালাম দেয়, না হলে হ্যালো বলে। আর এই লোক ফোন ধরতেই বলছে বিয়ে করব। কি বিয়ে করব? কাকে? তোর ভাইকে। আস্তাগফিরুল্লাহ। থাপ্পড় দিয়ে তোকে বাংলা কথা বুঝিয়ে দেব। আপনি কি ঝগড়া করতে কল দিয়েছেন? না, বিয়ে পাকা করতে। তার জন্য আমার ভাইকে পটাতে হবে। তোকে বিয়ে করতে তোর ভাইকে পটাতে হবে কেন? নইলে তো বিয়ে দেবে না। সেসব কথা বাদ দে, এখন বল তোর কেমন ছেলে পছন্দ? তে অবাক হলো, তবু বুঝতে না দিয়ে বলল, ভদ্র, শান্ত, সবার সাথে সুন্দর করে কথা বলবে, কোনো বাজে স্বভাব থাকবে না, ভালো মানুষ হবে, একটা ভালো চাকরি করবে, এইটুকুই। জাঙ্কুক সব শুনে থমথমে গলায় বলল, এগুলোর মধ্যে আমি কই? আপনি তো নেই, তাহলে আমাকে কেন পছন্দ করিস? তে উত্তর করতে পারলো না। তাই তো, সে কেন জাঙ্কুককে পছন্দ করে এর উত্তর তার নিজেরই জানা নেই। জাঙ্কুক গম্ভীর গলায় বলল, এই জন্যই শালার মাইয়া মানুষ আমার পছন্দ না। এরা বলে এক আর করে আরেক। আমার ভাই তো ছেলে, তাকে কেন অপছন্দ করে? আমি কি শরীফা যে ওকে পছন্দ করতে যাব? তে হতভম্ব হয়ে গেল। সে ঠিক করেছিল জাঙ্কুকের সাথে কঠিন হয়ে কথা বলার চেষ্টা করবে, কিন্তু না, তার পারল না। তবে কিছু সময় পরে নিজে থেকেই বলল, আমার জন্য আপনি কি করতে পারবেন? আমার বাচ্চা কাচ্চার মা বানিয়ে দিতে পারবো। উল্টো পাল্টো কথা বলা বন্ধ করুন। আমি কিছু সিরিয়াস কথা বলতে চাই। বল। তে লম্বা একটি শ্বাস টেনে বলতে শুরু করলো, আপনি যদি আমাকে সত্যি সত্যি নিজের লাইফে চান, তবে নিজেকে পরিবর্তন করুন। আর সবার প্রথমে এই অখাদ্য সিগারেট ছাড়ুন। নিজের পায়ে দাঁড়ান। বেশ ভালো চাকরির দরকার নেই, ছোটখাটো একটা হলেই চলবে। আমার পরিবারের মন জয় করার চেষ্টা করুন। আর যদি এগুলো করতে না পারেন, তবে আমায় ভুলে যান।
এসেছে 1 সপ্তাহ হয়ে গেছে। তারা এখন সুগার ফ্ল্যাটেই থাকে। সুগা আর জিমিন তাদের নতুন সংসার খুব সুন্দরভাবে উপভোগ করছে। ভার্সিটি শেষে তেদের আজকে রিকশায় উঠতে ইচ্ছে করলো না, তাই ফুটপাত ধরে হাঁটা ধরলো। তে চুপচাপ রাস্তা দিয়ে হাঁটছে। জিমিন বকবক করছে, কিন্তু সেদিকে তার কোনো মনোযোগ নেই। তার মন পড়ে আছে অন্য জায়গায়। আজ 1 সপ্তাহ হলো জাঙ্কুকের কোনো খোঁজ খবর নেই। সেদিনের কথাগুলো বলার পর জাঙ্কুক আর কল করেনি। তেও জেদ ধরে তাকে কল করেনি। হুট করে জিমিন দাঁড়িয়ে পড়লো। তে হেঁটেই চলেছে। তার সাথেরটা যে পিছনে রয়ে গেল সেদিকে তার খেয়ালই নেই। জিমিনও কিছু না বলে দাঁড়িয়ে রইল। তে কিছুটা দূরে গিয়ে জিমিনের কথার শব্দ না পেয়ে পিছন করে তাকালো। দেখলো জিমিন কোমরে হাত দিয়ে তার দিকেই তাকিয়ে আছে। ছুটে গিয়ে বলল, কি রে, দাঁড়িয়ে আছিস কেন? শখে? এটা কেমন শখ? জিমিনের শখ। বেশ ভালো, এখন চল। না। কেন? তোর সমস্যা কি? কিসের সমস্যা? আমার কোনো সমস্যা নেই। তুই আমার চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করবি না। কয়েকদিন ধরেই দেখছি উদাসীন হয়ে থাকছিস। সত্যি করে বল তো, কি হয়েছে তোর? তেমন কিছু না। জাঙ্কুক ভাই কিছু বলেছে? কথা হয়নি। কেন হয়নি? জানি না। তে রাগ হচ্ছে আমার, বলবি তুই আমায় কি হয়েছে? তে নাক থেকে চশমা টেনে সোজা করলো। চোখ ছলছল করছে, এই বুঝি পানি গড়িয়ে পড়বে। জিমিন তার দিকে কিছু সময় চেয়ে রইল। তে তাকে সেদিনের কথাগুলো খুলে বলল। জিমিন অবাক হয়ে বলল, আমি ভাবতেই পারছি না তুই এগুলো বলেছিস। বলা উচিত হয়নি। জিমিন হাত উঁচু করে তের মাথায় চাটি মেরে বলল, ধুর পাবি, একদম ঠিক বলেছিস। এতদিন একটি কাজের কাজ করেছিস। সে যদি তোকে সত্যিকারের ভালোবাসে তাহলে অবশ্যই তোর কথা মানবে। যদি না মানে তাহলে বুঝবি কখনো ভালোবাসিনি। আমি তো বেসেছি। কষ্ট পাবি ভীষণ। জিমিন মুচকি এসে তেকে জড়িয়ে ধরলো। সান্ত্বনা স্বরে বলল, একদম কষ্ট পাবি না। ওই বেটা জাঙ্কুক যদি ঘাটতারা হয় তবে আমিও মাথা তেরা। একদম তুলে এনে হাত পা বেঁধে তোর সাথে বিয়ে দিয়ে ঘর জামাই হিসেবে রেখে দেব। ভুলে যাবি না, আমি কিন্তু এমপির বউ। তে হাসার চেষ্টা করলো। হঠাৎ পিছন থেকে কেউ তাকে ডাক দিল, তোমাদের মধ্যে তে কে? জিমিন আর তে একে অপরের দিকে তাকালো। একজন মধ্যবয়স্ক লোক তেকে কেন খুঁজলো বুঝলো না। জিমিন বলল, তেকে কেন খুঁজছেন আঙ্কেল? কথা বলবো। তুমি কি তে? না। ও। তের দিকে আঙুল দেখিয়ে বলল। ভদ্রলোক তের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, আমি জিওন জ্যাকসন, জাঙ্কুকের বাবা। তে প্রচন্ড অবাক হলো। মন বলল, তবে কি জাঙ্কুক তার কথা বাড়িতে বলেছে? সে কি কথাগুলো সিরিয়াসলি নিয়েছে? এই মেয়ে, কথা বলতে পারো না? তে থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, না আসলে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? জিমিন মিটিমিট করে হাসলো। জিওন জ্যাকসন থমথমে গলায় জবাব দিয়ে বললেন, এত পরে? তে উত্তর করলো না, মাথা নত করে রইল। জিমিন আবারও কিছু বলতে চাইলো, কিন্তু তাকে হাত দিয়ে ইশারা করে চুপ থাকতে বলল জ্যাকসন। তারপর বলল, আমি সোজা কথা সোজাভাবে বলতেই পছন্দ করি। আমি জানি তুমি ভদ্র পরিবারের মেয়ে, তাই ভদ্রভাবেই বলছি। তুমি জাঙ্কুককে ভুলে যাও। তার সাথে আর কখনো যোগাযোগ করবে না, নইলে এর ফল ভালো হবে না। তার সাথে তোমার যায় না। এমন কটু কথায় অপমানে তের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করলো। জিমিন রেগে গেল। তের হাত শক্ত করে ধরে বলল, এটা আপনার কথা নাকি জাঙ্কুক ভাইয়ের কথা? আমার কথা। আপনার কথা আপনার ছেলে পালন করে। জ্যাকসন কিছুটা ভেবাচাকা খেয়ে গেল। জিমিনের দিকে আর চোখে তাকিয়ে মিথ্যে বললে, হ্যাঁ, অক্ষরে অক্ষরে পালন করে। ও, তাহলে আপনিই বুঝি তাকে বখাটে হতে বলেছেন? জ্যাকসন তাজ্জব বলে তাকিয়ে রইল। বিব্রত বোধ করে বলল, না, আপনার কথায় ভেজাল আছে। তুমি জানো আমি কে? এই তো বললেন, জাঙ্কুক ভাইয়ের বাপ। এত তাড়াতাড়ি ভুলে যাব? আমার স্মৃতিশক্তিও এত খারাপ নয়। জ্যাকসন রাগ কন্ট্রোল করতে পারলো না, বলল, তোমাকে তো আমি দেখে নেব। আরে থামুন তো, আমি মিনিয়ঙ্গির বউ। এমন হুমকিতে আমি ভয় পাই না। বলেই তের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। তে শুধু একের পর এক চশমা সরিয়ে চোখ পুচ্ছে। বাসায় ফিরে জিমিন টেনশনে পড়ে গেল। মনে মনে ঠিক করলো, একা কেন টেনশন করবে। ফোন করে জাঙ্কুককে জানিয়ে দিল। তারপর আবারও চিন্তা করতে বসলো। জাঙ্কুক রাগে বাসার সব জিনিসপত্র ভাঙতে শুরু করলো। ঢাকায় আসলে সে তার চাচার বাসায় থাকে, যদিও এ বাসায় এখন আর সে ছাড়া কেউ থাকে না। রাগ কন্ট্রোল করতে না পেরে নিজের চুল ধরে টানতে শুরু করলো। কিছু সময় পরে কাউ
কাউকে কল দিয়ে জোরে চেঁচিয়ে বলল, জিওন জ্যাকসন, বড্ড বেশি করে ফেলছেন আপনি। আমার জীবনের সুখ আপনার সহ্য হয় না, তাই না? প্রথমে মা, পরে চাচা চাচি, সুগা, সবাইকে কেড়ে নিয়েছেন আপনি, তারপরে শান্তি হয়নি, এখন তেকেও সরাতে চাইছেন। তবে জেনে রাখুন, এবার আর জাংকুক আপনাকে ছাড়বে না। কথাগুলো বলে ফোন কেটে রেখে দিল। ওপাশে কথা শোনার প্রয়োজন মনে করলো না। মাথা ঠান্ডা করতে ওয়াশরুমে গিয়ে শাওয়ারের নিচে বেশ কিছু সময় বসে রইল। শরীর ঠান্ডা লাগতেই চেঞ্জ করে বিছানায় এসে টান হয়ে শুয়ে পড়লো। মনে মনে ভাবলো, নিশ্চয়ই মেয়েটা কান্না করছে। সাথে সাথে উঠে বসে তাকে কল দিল। এতদিন পরে জাঙ্কুকের ফোন দেখে তে কেটে দিল। টানা 10 বার কল করার পর রিসিভ করে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, কি সমস্যা? এতবার কল দিচ্ছেন কেন? কাঁদছিস কেন? এমনি। আপনি কিছু বলবেন? কিছু না বললে কথা বলবি না? না। কেন? আপনার বাবা আমায় পছন্দ করে না। সে তো তোর ভাইও আমায় পছন্দ করে না। আমি কিভাবে কান্নাকাটি করি? আপনি আর আমি আলাদা। চল এক হয়ে যাই। মানে? এর কথা সম্পূর্ণ করতে না দিয়ে জাঙ্কুক বেশ শান্ত গলায় বলল, আমার একটি চাকরি হয়েছে। এই কয়েকদিনে এর থেকে ভালো চাকরি আর পাইনি। বেতন একটু কম, তবে তোর চাওয়া পাওয়া পূরণ করার মতো। 7 দিনে একটাও সিগারেট খাইনি। এবার তো বিয়ে করবি, তাই না? তোর ভাইকে বলে রাখিস, জিওন জাঙ্কুক আসছে তার বউ নিতে। জাঙ্কুক আর সুগা পাশাপাশি একটি রেস্টুরেন্টে বসে আছে। দুজনে আপাতত নীরবতা পালন করছে। কারো মুখে কোনো কথা নেই। বেশ কিছু সময় পার হতে জাঙ্কুকে আগে কথা বলল, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই? ভালো। আবারও চুপ হয়ে গেল। এখন কি বলবে? হঠাৎ চোখ গেল রাস্তা দিয়ে দুটি ছেলে দুজনের কাঁধে হাত দিয়ে হেঁটে চলেছে। বেশ সুন্দর লাগছে দৃশ্যটি। কিছু একটার সাথে মিলে যাচ্ছে। আঙুল উঁচু করে সুগাকে সেদিকে দেখালো। সুগা সেদিকে তাকিয়ে মুচকি এসে বলল, ছেলে দুটোকে আমাদের মতোই লাগছে, তাই না? জাঙ্কুক মাথা নাড়িয়ে সম্মতি দিল। সুগা আবারও বলল, তোর মনে আছে তোর পাল্লায় পড়ে একদিন ছাদ বাগানে আম চুরি করতে গিয়ে ধরা খেয়েছিলাম? জাঙ্কুক হাসতে হাসতে বলল, তা মনে নেই আবার? চাচা, আপন প্রাণ বাঁচা। শেষ পর্যন্ত লোকটাকে ছাদে বেঁধে রেখে দৌড়। দুজনেই হাসলো। অনেকক্ষণ গল্প করেই কাটালো। একটা সময় পরে সুগা সিরিয়াস হয়ে বসে বলল, তুই একবার আমাকে এসে সত্যিটা বলতি। তোর ভুলটা আমি ভাঙিয়ে দিতাম। তখন সেরকম পরিস্থিতি ছিল না। হুট করে কোথায় চলে গিয়েছিলে? এখানেই ছিলাম, খুঁজে পাইনি তো। ভুল বললি, খোঁজ দিতে চাইনি। তোর এখনো মনে হয় আন্টির মৃত্যুর পিছনে আমি দায়ী? না, ক্লিয়ার কর। জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে বলল, মা মারা যাওয়ার পরে আমি খুব বাজেভাবে ভেঙে পড়ি। মায়ের থেকে দূরে থাকলেও মা আছে এটা ভেবেই ভালো থাকতাম। কিন্তু মা নেই এটা আমি মেনে নিতে পারিনি। মায়ের সাথে আমার শেষ দেখাটাও হলো না। আর সেই কথাটা আমার প্রিয় বন্ধু জেনেও আমায় জানায়নি। এটা মানা আমার পক্ষে সম্ভব ছিল না। বাবা আমাকে বোঝায়, তদন্ত করে দেখবে। আমি মেনে নিলাম। তোকেও ভুল বুঝে দূরে সরে যাই। কোনো কিছুই ভালো লাগতো না। ভীষণভাবে একা হয়ে পড়ি। বাবার সাথে কোনো কালেই আমার সম্পর্ক ভালো ছিল না। সবসময় রাগ হতো। নিজের একাকিত্ব দূর করতেই উল্টাপাল্টা জিনিসে আসক্ত হয়ে যায়। সিগারেট হয়ে যায় আমার নিত্যদিনের সঙ্গী। নিজের যত্ন নেওয়াটাও ভুলে গেলাম। বন্ধুত্ব হলো কিছু বখাটে গোছে ছেলেপেলেদের সাথে। তাদের টাকা দিলে যা বলতাম তাই করতো। সারাদিন পিছু পিছু ঘুরতো। বাবা আমাকে মায়ের থেকে দূরে সরিয়েছিল, তাই তাকে শিক্ষা দিতে প্রচুর টাকা খরচা করতাম। মারামারি করে বাবার কাছে বিচার চাইতে পাঠাতাম। সবকিছু থেকে দূরে থাকতে তার দম্ভ ভাঙতে সেমিস্টার ড্রপ দিলাম। হয়ে গেলাম বখাটে। বড় রাস্তার মোড় ছেড়ে কিছুটা গেলে যে সিগারেটের দোকান পাওয়া যায় ওটাই আমার ঘর হয়ে গেল। তবে বেশিরভাগ সময় ঢাকায় থাকতাম। এখানে যেতাম শুধু দাদিমাকে দেখতে। একদিন হুট করে রাস্তার মাঝে আমাদের জিপটা নষ্ট হয়ে যায়। তখন তোর বোন রিক্সা নিয়ে যাচ্ছিল। রাস্তার মাঝে জিপ দাঁড়িয়ে থাকায় তারা যেতে পারছিল না। তখন আমার সেই বন্ধুগণ তাকে দেখে গান ধরে। হুট করে তোর বোন নেমে এসে তোর পরিচয় দেয়। তখনই ঠিক করি। সুগা তাকে থামিয়ে দিয়ে বলল, তাকে প্রেমে ফেলে আমায় কষ্ট দিবি, কিন্তু হলো তো উল্টো। তার প্রেমে পড়ে তুই এখন আমার পিছু পিছু ঘুরছিস। সবই নিয়ত, কিন্তু বিশ্বাস কর, মেয়েদের নেশা আমার কোনো কালেই ছিল না। তাদের আমি অনেক সম্মান করি। আমার মা শিখিয়েছেন, শুধু তের সাথেই অমন করতাম। তুই খোঁজ নিয়ে দেখতে পারিস। সুগা মুচকি হাসলো। এগুলো সবই তার জানা, তবুও মনোযোগ শ্রোতার মতোই শুনছে। জাঙ্কুকে থামতে দেখে বলল,
তারপর বল, তোর ভুল ভাঙলো কি করে? একদিন হুট করে জেয়ন জ্যাকসনকে ফোনে কাউকে বলতে শুনি সুগা নিজেও তো জানে না। আমি তার কাছে গিয়ে জানতে চাই, কি জানতো না? উত্তর দিল না, বলল ভুল শুনছি। তারপর তারা আছে বলে বেরিয়ে গেল। আমি তখন খোঁজ নিয়ে জানতে পারি তুই অ্যাক্সিডেন্টের ঘটনা আমি জানার কয়েক ঘন্টা আগেই জেনেছিলি। আর কিছু শুনিস নাই? না, আর শুনতে পাইনি। সুগা চুপ হয়ে গেল। প্রমাণ ছাড়া কিছু বলা যাবে না, আপাতত সে কিছু বলবেও না। এত বছর পর সত্যটা জানতে পারলো, কিন্তু তার মাথায় আসছে না জিওন জ্যাকসন কেন তার নাম নিয়েছিল। না, বের করতেই হবে। তার ভাবনার মাঝে জাংকুক বলল, ভালোবাসি। কাকে? তোকে। জানি। তোর বোনকেও। তাও জানি। চাকরি পেয়েছি এসএস কোম্পানিতে। তুই জানিস? হুম। এর পেছনেও হাতটা তোরই, তাই না? কি জানি, হতেও পারে। খেয়ালই করিস না। তোর থেকেই শেখা। তোর বোনকে দিবি একটা শর্তে। বলে ফেল। তোকে ঘর জামাই থাকতে হবে। সুগা ভাবলো জাংকুক হয়তোবা রাজি হবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে জাংকুক বলল, আরে আমি তো ঘর জামাই হওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছি। তুই অফারটা দিতে লেট করলি কেন? তুই জীবনেও ভালো হবি না। আরে আমি ভালো হয়ে গেলে তোকে আর কেউ ভালো মানুষ বলবে? তখন সবাই আমাকে নিয়ে পড়ে থাকবে। সুগা দীর্ঘশ্বাস ফেললো। একে কিছু বলে লাভ নেই, তবে একটা চমক অবশ্যই দেওয়ার আছে। উঠে দাঁড়ালো। তাকে উঠতে দেখে জাংকুক নিজেও উঠলো। সুগা ইশারা করলো পিছনে তাকাতে। জাংকুক পিছনে তাকাতেই ঝড়ের বেগে এসে তাকে কেউ জড়িয়ে ধরলো। প্রথমে বুঝতে একটু দেরি হলেও যখন বুঝলো তখন তার মুখে হাসি ফুটলো। জাংকুক ভাইয়া, তুমি আমার আপন ভাইয়া। জিমিনের কথা শুনে জাংকুকের চোখ ছলছল করে উঠলো। কি বলবে বুঝছে না, তাই চুপ করে রইল। এবার সুগা জিমিনকে কাছে টেনে এনে চোখ মুছিয়ে দিতে দিতে বলল, কি রে, আমার বউটাকে কাঁদাচ্ছিস কেন? কথা বল। জাংকুক হুট করে সুগাকে জড়িয়ে ধরে বলল, সত্যি দোস্ত, ইটস ওকে। তুই এত ভালো কেন? তুই এত খারাপ তার জন্য। ওকে সব বলেছিস? হুম। এবার জিমিনের সাথে কথা বল। জিমিন বোন, আমার এদিকে আয়। পাশাপাশি চেয়ার টেনে বসলো দুজনে। টানা 2 ঘন্টা যাবত দুই ভাই বোনে গল্প করলো। জিমিন তো 1000 বার জিজ্ঞাসা করেছে, তুমি আমার ভাইয়া? তাদের গল্প দেখে সুগা অবাক চোখে তাকিয়ে রইল। মনে হচ্ছে কতদিনের চেনা জানা। সারাটা সময় জিমিন জাংকুকের হাত ধরেই ছিল, যেন হাত ছাড়লেই তার ভাইটা আবার হারিয়ে যাবে। তবে এত কিছুর মধ্যে জাংকুকের অভিযোগ কমলো না। তেকে কেন সাথে আনিনি এটা নিয়ে 2-4টা কথা শুনিয়ে দিল, কিন্তু সুগা সেদিকে পাত্তা দিল না। বলল, অনেক গল্প হয়েছে, এখন এক জায়গায় চল। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা কাজী অফিসে গেল। তা দেখে জাংকুক অবাক হয়ে বলল, এখানে কেন? বিয়ে করবি না আজকেই? কোনো সমস্যা? না, আমি অলওয়েজ রেডি, চল। ভিতরে ঢুকে দেখলো তে গোমরা মুখ করে বসে আছে। তার পাশে জেওব আয়ু সবাই বসে আছে। জাংকুক গিয়ে তের পাশে বসতেই সে উঠে দাঁড়ালো। তাকে উঠতে দেখে সবাই অবাক সুরে বলল, কি রে, কই যাচ্ছিস? তে মুখ ফুলিয়ে বলল, করব না আমি বিয়ে। কেন? আমার ইচ্ছে। জিমিন ছুটে এসে বুঝিয়ে শুনে জাংকুকের পাশে বসিয়ে দিল। তাকে বসতে দেখে জাংকুক টিটকারি মেরে বলল, কি রে, বিয়ে করবি না বলে? চলে যাব কিন্তু, যা। তে চুপ করে রইল। জাংকুক তের দিকে ভালোভাবে তাকিয়ে ফিসফিস করে বলল, বউ বউ লাগছে না, শাড়ি পরে আসতে। আপনাকেও জামাই জামাই লাগছে না, পাঞ্জাবি পরে আসতেন। আমি তো জানতাম না আজকে আমার বিয়ে। আমিও জানতাম না। দেখলি তোর খুশটা ভাই নিজে কত বড় অনুষ্ঠান করে বিয়ে করলো, আর তোকে পালিয়ে বিয়ে দিচ্ছে। আবার আমার ভাইয়ের নামে দুর্নাম করছেন। কাজে প্রচন্ড বিরক্ত হলো। চোখ মুখ কুচকে বলল, তোমরা যত গল্প বিয়ের পরে করিও, তোমাকে পরে আরো 2টা বিয়ে আছে। যদি গল্প গুজব জলদি শেষ করতা ভালো হইতো। জিমিন ফিক করে হেসে ফেললো। সবাই মিটমিট করে হাসলো। সুগা কিছু না বলে তাকিয়ে রইল। তার বোনটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল। কালকে রাতেই জিমিনের কাছে সব বলার পর তার বাবা আর মায়ের সাথে জাংকুকের বিষয়ে কথা বলেছে। তারা জানিয়েছে সুগার উপরে তাদের বিশ্বাস আছে। এই সময় জাংকুকের একজন কাছের মানুষের বড্ড প্রয়োজন। এই কদিন তে যা অবস্থা বানিয়েছে তাতে এছাড়া কোনো উপায় ছিল না।
তাদের এভাবে বিয়ে দেওয়ার কারণ সব ঝামেলা মিটিয়ে তাদের বিয়ে দিতে দিতে অনেক দেরি হয়ে যাবে। নিজের চোখের সামনে ছোট্ট বোনকে কাঁদতে দেখলে কোন ভাইয়েরই ভালো লাগে? শেষ পর্যন্ত এটাই সিদ্ধান্ত নিয়েছে। আরো ঠিক করে রেখেছে সবকিছু সমাধান হয়ে গেলে তাদের আবার বিয়ে দেবে, বড় করে অনুষ্ঠান করবে, তার নিজের বিয়ের থেকেও বড়। সবাই দেখবে আর বলবে, দেখছিস মিনিউঙ্গির বোনের বিয়ে হচ্ছে। একটা খাতায় প্রথমে সই নিল, তারপরে মৌখিক কিছু বিষয় বুঝিয়ে বলল, বেশি টাকা দেনমোহর এখন জাঙ্কুকের পক্ষে দেয়া সম্ভব নয়, তাই সুগা অল্প করেই রাখতে বলল। কবুল বলতে বলায় এর আগে জাঙ্কুক বলল, কাজী থতমত খেয়ে বলল, তুমি পরে বাবা, আগে মাইয়াই কইব। প্রিয় বন্ধুর কাণ্ডে সুগা নিজেও হেসে ফেলল। তে কবুল বলতে বেশ কিছুটা সময় নিল। এই সময় জাঙ্কুক আর তাকে কিছু বলল না, কিছুটা সময় দিল। অতঃপর জাঙ্কুকের পালা আসতেই সে একদমই তিনবার কবুল করে নিল। ছেলেদের বিয়েতে বাবার মতামত না হলেও চলে, কিন্তু মেয়েদের বেলায় হয় না। তের পরিবারের সবার মতামত নিয়ে বিয়ে হলো। তবে জিওন জ্যাকসনকে জানানোর প্রয়োজন মনে করলো না, করবেই বা কেন? কেউ কি বিপদ ঢাকঢোল পিটিয়ে ডেকে আনে? যাই হোক, বেশ ভালোভাবে বিয়েটা মেটে গেল। সেখানে আর ভিড় না জমিয়ে সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় ফিরে সুগা জাংকুককে তের রুম দেখিয়ে ফ্রেশ হতে বলল, কিন্তু তার তো কোনো কাপড় চোপড় নেই এখানে। সুগা নিজেই আসলো পিছু পিছু, তার জন্য পাঞ্জাবি নিয়ে হাতে ধরিয়ে দিতে দিতে বলল, যা চেঞ্জ করে নি। যাচ্ছি, কিন্তু কি? জাংকুক অসহায়ের মতো ফেস বানিয়ে বলল, এই অসহায় নিষ্পাপ বাচ্চাটাকে তুলে আনবে, আবার তোর বোনের সাথে বিয়েও দিলি, কিন্তু এখন পর্যন্ত খেতে কেন দিচ্ছিস না? কিপটা নেতা কোথাকার। সুগা শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, শালা তোকে তো আমি। জাঙ্কুক ঝটপট ওয়াশরুমে ঢুকে পড়ল। এত মানুষের খাবারের দায়িত্ব সুগা আর জিমিনের উপরে দিল না, বাইরে থেকে নিয়ে এসে জিমিনের হাতে দিয়ে বলল, খাবারগুলো সবার জন্য গরম করো। জাঙ্কুক আর তে যখন খেতে বসলো, তখন দেহপার আয়ু ফুল নিয়ে এসে তে রুমটা সুন্দর করে সাজিয়ে দিল। তারা আগেই খেয়ে নিয়েছিল। খাওয়া দাওয়া শেষ হতেই তে রাগ করে রুমে না গিয়ে জিমিনের রুমে বসে রইল। সুগা একটু কাজে বাহিরে গেছে, ফিরতে একটু রাত হবে। জিহ্বার আয়ু বাসর ঘর সাজিয়ে বাসায় চলে গেছে। জিমিন তাকে এটা ওটা বলে বোঝাচ্ছে, কিন্তু এই মেয়ে কোনো কথাই কানে নিচ্ছে না। তের ফুলে ফুলে সজ্জিত ঘরে জাঙ্কুক বেশ অনেকটা সময় ধরে রুমে পায়চারি করছে। এদিকে তার বউ আসার কোনো নামই নেই। এতক্ষণ বিছানায় উঠে বসেছিল, এখন নেমে দরজার দিকে উকিঝুঁকি মারছে আর বিড়বিড় করে বলছে, এতদিন শুনছি বউ আগে আসে বর পরে আসে, কিন্তু এখন দেখছি সব উল্টো। কপাল রে জাঙ্কুক, সব কপাল। 1 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও তে আসার কোনো নামগন্ধ নেই। বিরক্ত হয়ে নিজেই বেরোলো তেকে খুঁজতে। সুগার রুমের সামনে এসে টোকা দিল। জিমিন বুঝলো কে এসেছে। ভাইয়া এসো। আমার বউকে দেখেছিস? কোথাও খুঁজে পাচ্ছি না। তে বিছানায় কম্বল মুড়ি দিয়ে আটিসাটি হয়ে শুয়েছিল। জাঙ্কুকের কথা শুনে নড়াচড়া করা বন্ধ করে দিল। জিমিন সেদিকেই তাকিয়ে বলল, তোমার সে রাগ করেছে, আমার কাছে না আসলে রাগ কেমনে ভাঙাবো? যাবে না বলেছে, এখানেই থাকবে। এই বাসায় তো দুটোই বেডরুম, তাহলে সুগা এসে কোথায় থাকবে? কোথায় আবার তোমার রুমে পাঠিয়ে দেব। দুই ভাই বোন তেকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলল, তবু এই মেয়ের কোনো রেসপন্স নেই। হুট করে জাঙ্কুক তেকে কোলে নিয়ে বলল, বিয়ে করেছি বউ নিয়ে থাকার জন্য, শালা নিয়ে কেন থাকবো? রুম লক করে দিস, এটাকে আমি নিয়ে যাচ্ছি। রুমে এনে বিছানার উপরে তেকে দুম করে ফেলে দিল। বেচারি চশমা খুলে মুখের উপরে এসে পড়ল। সোজা হয়ে বসে চশমা ঠিক করে নাক টানতে টানতে বলল, আপনি জীবনেও ভালো হবেন না। না, তোর আর তোর ভাইয়ের কাছে আমি সারা জীবন খারাপই থাকতে চাই। তে মুখ ঘুরিয়ে বসে রইল। জাঙ্কুক ফ্লোরে হাঁটু গেড়ে বসে তের পা টেনে এনে তার বুকের উপরে রাখলো। তারপর পকেট থেকে একজোড়া নূপুর বের করে পরিয়ে দিয়ে বলল, আপাতত দামি কিছু দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই। এই দুটো আজকে সকালেই কিনে এনেছিলাম তোকে দেবো বলে, কিন্তু এভাবে দিতে পারবো ভাবিনি। আর শোন, মায়ের গহনা আছে আমার কাছে, অর্ধেক তোর আর অর্ধেক জিমিনের। আপাতত সেগুলো আর কিছু টাকা তের হাতে ধরিয়ে দিয়ে বলল, দেনমোহরের কিছু টাকা রাখ, আর বাকি টাকা দেওয়ার জন্য কিছুদিন সময় লাগবে। ঠিক আছে, এখনো রেগে আছিস? তে আর রাগ করে থাকতে পারলো না। মুচকি এসে নূপুরের দিকে তাকিয়ে বলল, অনেক সুন্দর লাগছে। জাঙ্কুক মুখে হাত দিয়ে অভিনয় করার মতো বলল, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। একা রুমে একটা
সুন্দর ছেলে দেখে তাকে এভাবে নজর দিচ্ছিস? তে নিজের মাথায় চাটি মেরে বলল, প্রথমত আপনাকে আমি সুন্দর বলিনি, দ্বিতীয়ত তুই বলা এখন অন্তত বন্ধ করুন। জাঙ্কুক সে কথায় পাত্তা না দিয়ে তেকে রাগাতে বলল, ভীষণ সিগারেট খেতে ইচ্ছে করছে, ধরাবো? অবশ্যই, তবে দুটো ধরাবে, একসাথে খাবো আজকে। জাঙ্কুকের চোখ দুটো বেরিয়ে আসার জোগাড়, তার বউ এমন কথাও বলতে পারে? চট করে নিচ থেকে উঠে বসলো, না না আস্তাগফিরুল্লাহ, ওসব খেতে হয় না। তে একটু দূরে সরে বসলো, একদম কাছে আসবেন না, দূরে থাকুন। জাঙ্কুক বিছানায় টান হয়ে শুয়ে পড়ে তের হাত ধরে টান দিয়ে নিজের কাছে এনে বলল, দূরে থাকবো মানে? আমার বাচ্চা কাচ্চা কান্নাকাটি করছে দুনিয়া আসার জন্য। আর শোন, আমার ছেলের সাথে তোর ভাইয়ের মেয়ের বিয়ে দেবো, তারপরে তোর ভাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাবো, তাই আগে ভাগে তাকে আনার ব্যবস্থা করতে হবে। বি রেডি মাই জান। How you don't know how to keep your business clean? Mommy, I'm out, daddy said it hot. I don't want to stop doing something unholy. He's সো বাটারফ্লাই গল্পের এই পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর পরবর্তী পর্বগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো। আল্লাহ